সংখ্যালঘুকে যে আমরা আগুনে পুড়িয়ে মারছে ধর্ম অবমাননার দায়ে আমরা ভাবছি যে ঠিকই আছে, ও হয়তো কটূক্তি করেছে বা কেউ করেছে না। এই আগুন ঘুরতে ঘুরতে আমার দিকে আসবে, আমাদের সবার কাছে আসবে। যে যেখানেই আছে না কেন এই আগুন আসবেই। তো বাংলাদেশের মানুষকে এটা বুঝতে হবে, এই মৌলবাদ রুখতে হবে। তো তবে তারা আমি কি বোঝে না এখনো? আমি হ্যাঁ, এখানে আমি একটু আশার কথা বলি। আমার কাছে যেটা মনে হয়েছে যে গত সরকারের যে পতন ঘটেছে, এর পতনের মূল কারণ কি? এই জামাত শিবিরের পক্ষে এইসব করা সম্ভব না, বা কোনো কারোর পক্ষে সম্ভব না। একটি সরকার পতনের জন্য যেটা দরকার যে জনগণ, দেশের জনগণকে কিন্তু তারা কনভিন্স করতে সক্ষম হয়েছিল যে অনেক খুন হচ্ছে, অনেক এই হচ্ছে, অবিচার হচ্ছে। সরকার পতনের দিনও ৩-৪ দিন আমরা শুনলাম যে অগুন্তি জায়গা থেকে নাকি লাশ বেরিয়ে আসছে। একটা ভিডিও দেখলাম যে সংসদ ভবনের নিচে নাকি কবর খুঁড়ে লাশ, অনেক ছাত্রদেরকে লাশ চাপা দিয়ে রেখেছে এক মহিলা। আল্লাহ গো বলে চেঁচামেচি করছে। হ্যাঁ, আমি ভাবলাম যে এ আবার কোন কথা। তো ওইখানে কোনো লাশ টাশ কোনো কিছু ছিল না, বরং আমরা দেখেছি সংসদ ভবনে ঢুকে ওরা ভাঙচুর করে পাটা দিয়ে সিগারেট টিগারেট খেয়ে বসে বসে অনেকে ছবি তুলে নিয়ে আসছে। তা আপনি দেখুন যে মানে এই ধরনের মানুষ, আমি যেটা বলছি যে ব্যক্তিত্বহীন জাতি, অভদ্র জাতি, এবং কোন রকম এটিকেট জ্ঞান নেই, কোন রকমের শ্রদ্ধাবোধ নেই। তার জাতির পিতার বাসভবন, যেটি ৩২ নম্বর, সেটি জাতির পিতার বাসভবন না, এটি বাঙালি জাতির একটি আইকন। এখান থেকেই আমাদের মুক্তিযুদ্ধের, স্বাধীনতার সমস্ত দিক নির্দেশনা এসেছে। আমাদের একটি, এটাকে বলা যায় যে আলোকবর্তিকা। এখান থেকে সমস্ত সিদ্ধান্ত হয়েছে। তো এই সমস্ত কিছু গুড়িয়ে দিচ্ছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য গুড়িয়ে দিচ্ছে। এগুলো নিয়ে তারা কিন্তু কেউ লজ্জিত বোধ করে না। কারোর মধ্যে কোনো বিকার নেই। সব হচ্ছে যে হ্যাঁ, ওই শেখ হাসিনা করেছে তার জন্য তার বাবার বাসা ভেঙে দিতে, ওটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাবার বাসা। ওর কিছু না। ওর যে জাতির পিতা, ওর যে বাঙালি, ওর যে স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে, এসব নিয়ে কোনো কোনো মাথা ব্যথা নেই। তো যেটা বলছিলাম যে প্রচুর গুজব, প্রচুর লাশ, এরকম অনেক কিছু ছড়িয়েছে, অনেক কিছু করা হয়েছে। তো জবাব দেওয়ার তো আসলে কোনো কিছুই নেই। আমরা তো দেখতে পাচ্ছি যে খালি গুজবের পর গুজব চলেছে, ছড়িয়ে ছিটেছে। এখন গুজব থেমেছে, এখন শুধুমাত্র যেটা চলছে সেটা হচ্ছে যে প্রচুর টাকা পয়সা দেখতে পাচ্ছি সমন্বয়কদের। মূল ছাত্ররা যারা রক্ত দিয়েছে, মরেছে, ওদের পরিবাররা এখনো সাফার করেছে, করছে। ওদের কোনো খোঁজ খবর নেই, ওরা বুঝে গেছে ওরা কি পরিমাণ প্রতারিত। তো আসার কথা যেটা বলছিলাম, সমস্ত গুজবের দিন শেষ হয়েছে। সমস্ত মানুষজন রাস্তায় নেমে এসেছিল বলেই সরকারের পতন ঘটেছিল। এই সাধারণ মানুষ যারা, এরা কিন্তু খুব দ্রুত মোটিভেটেড হয়, ওরা কিন্তু বুঝতে পারে, ওরা কিন্তু বোকা না। তো এখন যে ওরা উগ্রবাদীদের হাতে পড়ে গেছে, জামাত শিবিরের হাতে পড়ে গেছে, এটা কিন্তু দেশের মানুষ বুঝতে পারছে। আমরা ফেসবুক, ইউটিউব এগুলো দেখে কিন্তু জাজ করলে হবে না যে আসলে কি হচ্ছে, যে ওখানে সব জয় জয়কার। বট বাহিনী দিয়ে জয় জয়কার, যে আপনি একটা ভালো কথা বললেন, জয় বাংলা বলেন, এই তুই ফ্যাসিস্টের দোসর, ১০০,০০০ লোক আপনার এখানে চলে আসলো গালিগালাজ করার জন্য। হ্যাঁ, হুম। কোথায় ছিলেন যখন ছাত্রদের মারছিল? এসে বহু রকম সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেওয়া আইডি। হ্যাঁ, তারপরে আমরা প্রচুর দেখেছি যে যখন সার্জিস আলমরা এলো, নাহিদরা আসলো, আমি দেখ আমি আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। কমপক্ষে হলেও আমি প্রায় ১০০-১৫০ পেজ দেখেছি, এবং তাদের পেজগুলোর নাম হচ্ছে এরকম: ক্ষণিকের অবসর, আকাশের পাখি, হুম, দূরে যাওয়া মানুষ, হ্যাঁ, প্রবাসী মন, এরকম ধরনের পেজ। সবগুলোতেই সার্জিস আলম, নাহিদ, এদেরকে নিয়ে ১০০-১৫০ হাজার লাইক, ওদের ছবি। হুম, তারপরে আম বলছে যে এরকম একটি পুরস্কৃত নারীরা খোঁজে। এগুলো হচ্ছে ওদের ভাষা, সেই হুম, হুম। পোস্টগুলোর। হ্যাঁ, এগুলো কেন করা হয়েছে? এগুলো সব পয়সা দিয়ে এই পেজগুলোকে ক্রিয়েট করা হয়েছে। তো এগুলো দেখে মানুষজন ভাবে যে, "ও বাবারে! ওদের এত সমর্থন, ওদেরকে এত মানুষ মানে, তাহলে আমিই তো বোধহয় বোকা। আমি মনে হয় ভুল করছি।" তো জনগণ কিন্তু এখন আর সেই বোকামির পর্যায়ে নেই। মানুষজন ভালোমতো বুঝে গেছে, পেজগুলোও উধাও। জনগণের মন থেকেও কিন্তু এখন এই বাষ্পের মতো উবে গেছে, যে স্বপ্ন নিয়ে তারা যাত্রা শুরু করে। স্বপ্নভঙ্গ, ইতিহাসের স্বপ্নভঙ্গ ঘটে গেছে কিন্তু। তো আহ, অবস্থা কিন্তু খুব একটা সুবিধা না উগ্রবাদীদের জন্য, আমি এটা বলছি। কিন্তু একটা সাংস্কৃতিক বিপ্লব ছাড়া, সাংস্কৃতিক জাগরণ ছাড়া মানুষকে একই প্ল্যাটফর্মে আনাটাও তো কঠিন। সাংস্কৃতিক জাগরণটা আসলে করবে কি, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। কারণ আমাদের শিল্পী সাহিত্যিকরা বেশিরভাগই এত নপুংসক। সত্যিকার অর্থে আমাকে অনেক উপদেশ দিয়েছেন, আমার বন্ধু বান্ধবরাও বলেছে। আমি মানি অনেকে হয়তো আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত। হ্যাঁ, ভালো ভেবেই হয়তো বলেছে, কিন্তু বহুকাল আগের কথা আমি একটু বলি। ২০১৩ সালে যখন আমরা রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম শাহবাগে, তখন একটা খুব নোংরা গল্প ছাপা হয়েছিল প্রথম আলোর পত্রিকায়, সাহিত্য পাতায়। অদিতি ফাল্গুনে লিখেছিল। অদিতি ফাল্গুনী লিখেছিলেন সেই গল্পটি। তো অদিতি ফাল্গুনী লিখেছিলেন সেটা। আরেকজন লিখেছিলেন, যে একজন, আমি ওনার নাম আব্দুল হাই, ওনার নাম। আব্দুল উনি হাই একজন। লিখেছিলেন একটা। হ্যাঁ, হুম। ওইটা ছিল প্রচন্ড নোংরা গল্প। অদিতি ফাল্গুনী গল্পটি একটু বেশ, ওটা আসলে এত প্যাচালো গল্প, আমি ঠিক কিছু বুঝতে পারিনি। সত্যি কথা। আহ, মানে খুব ভালো কিছু ছিল বলে মনে হয় না। কিন্তু হাই সাহেবের গল্পটি এতটাই কদর্য ছিল, উনি যে লাকি আক্তার যে নামে ভদ্রমহিলা ছিলেন, যিনি একজন শীর্ষ ভয়েস ছিলেন ওইখানে,
নিয়মিত উনি স্লোগান দিতেন। সম্ভবত তার মতন বা তার মতন নারীকে কেন্দ্র করে উনি একটি গল্প লিখেছেন যে মেয়েগুলো হচ্ছে রাস্তায় ঘুরে বেড়ায়, এরা প্রয়োজনে দেহকেও তারা ব্যবহার করে, এরকম একটি ঈদে এত নোংরা একটা গল্প। তো তখন অনেকে আবার প্রথম আলো পুরিও ছিল, করার এক ছেলে এসে পুরিও ছিল, আমার মনে আছে। তো আমরা তো সব জঙ্গি ব্যাপার স্যাপারের মধ্যে নেই ওটা কিছু, কিন্তু আমার যেটা শাহবাগে ব্যক্তিগত, তখন আমিও ছিলাম। আপনি অবশ্যই, আমরা সবাই ছিলাম কম বেশি, তখন সবাই এক কাতারে ছিলাম আর কি। তো এখন মানে এটা এক কাতারে বলছি আসলে ওই যে এমন কিছু লোক আছে, আমি আর নাম বললাম না, যে সেখান থেকেও যে স্বাধীনতা বিরোধীদের জন্য আন্দোলন করবো তারা এখন মোটামুটি উগ্রবাদীদের দোষর হয়ে গেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রথম আলো সেই গল্পটি ছেপেছিল এবং এরপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন আর কিছু লিখবো না। আমি অল্পই লিখেছি প্রথম আলোতে, আহ, অল্প কিছু গল্প টল্প লিখেছি, ফিচার লিখেছি। আমি ঠিক করেছিলাম যে কোনোদিন লিখবো না। এর আগেও আমি আর একটু এখানে অ্যাড করে দিই যে আমাদের বাংলাদেশের যে উম, কি বলে আপনার রকমারি, রকমারি যে যারা বই বিপণনের সাথে জড়িত, এই রকমারি যিনি মালিক সোহাগ, হ্যাঁ, আপনি যখন আমাদের দাদাকে মেরে ফেললো, যে অবিশ্বাসের দর্শন, হ্যাঁ, আমাদের বইগুলো লেখাপড়া যখন আমাদের দাদাকে মেরে ফেললো ওই যে উগ্রবাদীরা, বিচিত্রাইকে। হ্যাঁ, অভিজিৎ রায়কে, অভিজিৎ দাদাকে যখন মেরে ফেললো, তো তখন কিন্তু ওই যে সোহাগের যে আমি ভূমিকা দেখেছি, রকমারি থেকে সমস্ত অভিজিৎ রায়ের বই নামিয়ে দিয়েছে। শুধু তাই না, ভয় পেলে বুঝতাম যে ব্যবসায়িক জায়গায়, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি কিন্তু দর্শকরা হয়তো ভাবছেন যে কেন, আমি আসছি পর্যায়ক্রমে। তো অভিজিৎ রায়কে মারার পরে তার সমস্ত বই রকমারি থেকে চলে গেল। তো ফারাবি নামে একটা ছেলে আত্মস্বীকৃত, সে সে বলছে যে সে খুনের সাথে জড়িত বা এরকম কি কি যেন সে বলছিল, তার ভয়ে হরহরি কম্পমান। আমি বুঝলাম যে ঠিক আছে, তাও শেষ, খুব নিরীহ মানুষ, ভয় পেয়েছে। কিন্তু যত মুক্ত চিন্তার লেখা, যত ভালো ভালো বই আস্তে আস্তে সব সেখান থেকে নামিয়ে দেওয়া হলো, এবং যত ইসলামী চিন্তা ভাবনার বই সেগুলোকে উৎসাহিত করা হলো রকমারিতে। সেই থেকে আমি কিন্তু রকমারি বয়কট করেছিলাম। আমার তখন লেখা যে ছড়ার বই আদম ভুনা ছিল, আমি ওদেরকে ইমেল করেছি যে আমার বইটি আপনাদের ওয়েবসাইট থেকে নামিয়ে দিন। বলেছে ভাই কেন, আমাকে আবার ইমেলে রেসপন্স করেছে। আমি তো সেটার উত্তর আপনাকে দিয়ে আপনাকে আর লজ্জিত করতে চাই না, আপনি অনুগ্রহ করে আমার বইটা নামিয়ে দিন। আমি কিন্তু সেই মৃদুল, আমি তখন বই নামিয়েছি, আর অনেকে নামিয়েছেন হয়তো, আমি কিন্তু রকমারি থেকে বই নামিয়ে দিয়েছি। তো সেই মৃদুল আমি আমার ছোট্ট জায়গা থেকে আমি প্রতিবাদ করেছিলাম যে প্রথম আলোতে আমি লিখবো না। আমি কে এমন লেখক, আমি কোনো বড় লেখক নই, অল্প কিছুই লেখালেখি করি, কিন্তু আমি বলেছিলাম আমি লিখবো না, কোনোদিন আর লিখবো না প্রথম আলোতে। নিউ ইয়র্কের যে প্রথম আলোর অফিস আছে, কোনোদিন কখনো আমি যাইনি, আমাকে অনেকে ডেকেও নিতে পারেননি, বলেছেন চলো ঘুরে আসি কি হয়। তো যাই হোক, প্রথম আলোতে যখন আমি লেখা বন্ধ করলাম, তখনই আমাকে একজন লেখিকা বলেছেন, আমি নাম বলবো না, আমার বন্ধু মানুষ, তিনি ভালো মানুষ, উনি বলেছেন মৃদুলদা এগুলো ছেড়ে দিতে হয় জীবনে, এত বাঁচলে জীবনে বেঁচে থাকা চলে না। তা আমি এত বেঁচে টেছি কিন্তু সেই জীবনে বেঁচে আছি। আমার বেঁচে থাকাটা খুব অগর্বিত করে কিছু না, আমি খুব গর্বিত বাঙালি হিসেবে বেঁচে আছি। দরকার হলে প্রয়োজনে আরো অনেক কিছু ছেড়ে দেব, কিন্তু আমি বাঙালি, আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি বাংলা মায়ের সন্তান। আমার যে নীতির জায়গাটুকু, আমি সে জায়গায় অটল থাকবো। আমার 1971, আমার মুক্তিযুদ্ধ, আমার বঙ্গবন্ধু এর বিপরীতে যে কথা বলবে, আমি তার বিরুদ্ধে, আমার ছড়া, আমার ঢোল, আমার কবিতা, আমার গল্প সবকিছু নিয়ে কিন্তু আমি লাগবোই। ওইখান থেকে কেউ আমাকে ফেরাতে পারবে না, এতে যত ছাড়তে হয় সবকিছু ছাড়তে আমি রাজি আছি। এটাই মনে হয় শক্তি। এটাই, এটার উপর ভিত্তি করেই বাংলাদেশটি এখনো টিকে আছে। এই শক্তি বাংলাদেশের প্রেরণা, এবং এই শক্তি আছে বলেই আমি অন্তত বিশ্বাস করি, অনেকেই বিশ্বাস করেন যে আমরা যেই এখন যেই গর্তের মধ্যে পড়েছি, এখান থেকে ঠিকই আবার আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের অবশ্যই, মানুষকে শুধু আমি একটু বিশ্বাস করি, শক্তি তুলতে হবে। জি। আমি বিশ্বাস করি, এবং সেটা ঘুরে দাঁড়াবো হচ্ছে আমরা বাংলাদেশের সাধারণ জনমানুষের হাত ধরে, তারাই আমাদেরকে ঘুরে দাঁড়াবে। কিন্তু ওই যে শিক্ষিত, স্বশিক্ষিত, সুশিক্ষিত এবং এই সাংস্কৃতিক বিপ্লবের কথা আপনি বলেছেন, আমরা আসলে একটু প্রসঙ্গ অন্যদিকে চলে যাওয়াতে আমি কথাটা ছোট করার জন্য শেষ করে দিলাম। সাংস্কৃতিক বিপ্লব করার জন্য কিন্তু সেরকম যোগ্য মানুষ দরকার। আমি মনে করি যে আমার মতোই যারা আছেন, প্রতিবাদ করতে চান, আপনার যদি কবিতা থাকে কবিতা দিয়ে প্রতিবাদ করুন, গান থাকলে গান দিয়ে প্রতিবাদ করুন, নিরাপদে করুন, যথাযথ নিরাপত্তা বজায় রেখে করুন। যদি দেশে বাইরে থাকেন তাহলে তো কথাই নেই, আপনার ভাষ্য আপনি তুলে ধরুন, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনি ঘুরবেন ফিরবেন না, খাবেন দাবেন না, পরিবারকে সময় দিন, সবকিছুই করুন। যতটুকু পারুন আপনার কথা দিয়ে, আপনার মন্তব্য দিয়ে আপনি দেশের পাশে থাকুন। আপনার সমর্থন কিন্তু একটা খুব মানে দরকারি জিনিস, ভোটের মতোই। হ্যাঁ, তো ওই সাংস্কৃতিক বিপ্লবের জায়গায় যারা লেখাপড়া করেন, সত্যিকার অর্থে গান করেন, বই পড়েন, তাদের কিন্তু সোচ্চার হওয়ার দরকার আছে। হুম। মৃদুল, ধরেন এই জুলাই তো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেকের মুখোশ উন্মোচিত করেছে, তাই না? তো সেখানে অনেক শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি মনামলে যারা, যাদেরকে আমরা চিনি, তাদেরও অনেকেরই মুখোশ খসে পড়েছে, তাই না? তো হুম।
তারা কি মানে ধরেন দেশের প্রতি যাদের ভালোবাসা না থাকে তারা কি সত্যিকার অর্থে শিল্পী হতে পারে? না, এটি আসলে সম্ভব না। হুম। তাহলে তারা আমরা কেমন শিল্পী? আমি কি এখন মানে কি বলা যায়, হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের নাম বলবো, যে ঘেটুপুত্র কমলা? আমি বলবো যে ব্যাপারটা কিন্তু আসলে ওরকমই হয়ে যাচ্ছে, যে মনোরঞ্জন আমাকে আমার এক বন্ধু বলেছে যে তুমি এত ভালো গান করো, এত মিষ্টি করে গান করো, তৃষ্টি তোমার গলা, তুমি ওইসব গান গাও, তুমি এত সুন্দর কবিতা লিখো, তুমি আকাশ মেঘ ফুল লতা পাতা, হারিয়ে যাওয়া প্রেমিকা, ফেলে আসা শৈশব, ফুলের গন্ধ, এসব নিয়ে কবিতা লেখো, সবার জন্য লেখো, কেন তুমি ভাই একটা রাজনীতির কথাবার্তা নিয়ে এত নাড়াচাড়া করছো? তোমার তো ব্যক্তিগত নিরাপত্তারও বিঘ্ন ঘটছে, পাশাপাশি তো মানে ঠিক সুন্দর হচ্ছে না ব্যাপারটা। তা আমি বলছি যে না, হ্যাঁ, ওই ফুল লতা পাতা নিয়ে যারা লেখেন তারা প্রকৃত অর্থে শিল্পী না, তারা মানুষই না আসলে। তারা নিজের জাতিসত্তার কাছে তাদের কোনো রকমের দায় নেই। যার জাতিসত্তার কাছে, দেশের কাছে দায় নেই, সে আসলে প্রকৃত মানুষ নয়। প্রকৃত বাঙালি হওয়া তো বহু দূরের ব্যাপার। এই যে এত জায়গা থেকে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে এসে, আমি যে আমেরিকায় আছি, এখানে কিন্তু সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি থেকে বিভিন্ন সময় মানুষরা পাড়ি জমিয়েছে। ওরা তো এখানে সারা জীবন ধরে থাকেনি, ওরা এখানে জাহাজে করে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। হ্যাঁ, এই মানুষগুলো দেশের জন্য যে প্রেম, দেশপ্রেম, আমি যে পরিমাণ দেশপ্রেম দেখতে পাই, যে একজন যিনি ভেটেরান এখানে দেশের জন্য যুদ্ধ করেন, তার জন্য যে পরিমাণ মর্যাদা, এবং তাকে মানুষজন যে পরিমাণ সম্মান দেয়, এবং সে যে পরিমাণ সদর্পে বলে যে হ্যাঁ, আহ, যে আই ফট ফর মাই কান্ট্রি। তো আমাদের দেশের মানুষের কিন্তু বাঙালিয়ানা নিয়ে খুব বেশি দেখি যে আহ, মর্যাদা বোধ নেই। বাঙালি হিসেবে যে একটা মর্যাদা বোধ করা উচিত। এত রক্তক্ষয়ী সংগ্রাম, আমাদের কত মানুষ মারা গেছে, আমাদের কত মা বোন নির্যাতিত হয়েছে, এগুলো নিয়ে আমাদের কোন রকম কোনো ধারণাই নেই। ওই চলে গেছে, চলে গেছে, যা হয়েছে হয়েছে, আরে ভাই ভুলে যান না। হুম আমার হুম সেই বন্ধু লেখিকার মতোই ভুলে যান না, আমি এগুলো ভুলে যাব না।